শুনেছি মানুষের জীবনে প্রেম অনেকবারই আসে। যেমন আমি যখন কলেজে নতুন নতুন প্রেমে পড়ছিলাম, মনে প্রায় লাড্ডু ফুটতো আর সবকিছু কেমন যেন রঙিন রঙিন দেখতাম। তবে কিছুদিন পর যখন ব্রেকআপ হয়, কয়েক মাস মনে হয়েছিল এর থেকে কষ্ট বোধহয় আর পৃথিবীতে কিছুই নেই। কিন্তু তারপর এমন কেউ আসলো, মনে হলো ঈশ্বর আমার জন্য একেই বানিয়েছে। হ্যাঁ, আজকের গল্পটা ঠিক এমনই হতে চলেছে। আমাদের গল্পের হিরোর দুটো ভালোবাসা। সে বুঝে উঠতে পারে না আসলে কাকে বিয়ে করবে, প্রথম ভালোবাসাকে নাকি দ্বিতীয় ভালোবাসার মানুষটাকে। এটা দেখার সময় আপনার সেই স্কুল কলেজের পুরনো মধুর স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তবে সমস্যা হলো গল্পের শেষটা এমন হবে কখনোই আশা করিনি। কি কি ঘটেছিল আগে থেকে বললে ইন্টারেস্ট থাকবে না। কাহিনীটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ের ডাবের পানি খাচ্ছে। সেখানে আদি নামের ছেলেটাও গাড়ি থামায় ডাব খেতে। মেয়েটা ওই লোকটাকে বলে, ভাইয়া এখানে টয়লেট কোথায় আছে বলতে পারবেন? লোকটি তাকে রাস্তার ওই পাশে দেখিয়ে দেয়। মেয়েটা সামান্য কিছু দূর গিয়ে দেখতে পায় কয়েকটা ছেলে ব্যায়াম করছে। কিন্তু সমস্যা হলো আশেপাশে কাউকে না দেখে ছেলেগুলো মেয়েটিকে নিয়ে খারাপ কিছু ভাবতে থাকে। আর সাথে সাথেই মেয়েটিকে সবাই মিলে ধরার চেষ্টা করে। সৌভাগ্যবশত মেয়েটির চিৎকার শুনে আদি সেখানে চলে আসে আর এক একটাকে ধরে ধরে উচিত শিক্ষা দেয়। এটা দেখে মেয়েটা খুব ইমপ্রেস হয়ে যায় আর সে আদিকে তার বিষয়ে অনেক কিছু বলতে থাকে। মেয়েটা বকবক করেই যাচ্ছে, থামার কোনো নাম নেই। বলছে, আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল, তাই এখানে দাঁড়িয়েছিলাম, তাই প্লিজ আপনি আমাকে ড্রপ করে দিন প্লিজ। আদি হ্যাঁ বা না বলার আগেই মেয়েটা দৌড়ে চলে যায় ব্যাগপত্র আনতে। মেয়েটির নাম তিথি। তার মনটা আসলে বাচ্চাদের মতো আর খুব চঞ্চল। কথা একটু বেশি বলে কিন্তু লোক ভালো। রাস্তায় চলার সময় আদিকে জিজ্ঞেস করে, আপনি কি করেন? কিন্তু আদি কিছু বলার আগেই বলে, আপনি নিশ্চয়ই ইঞ্জিনিয়ার তাই না? আদি বলে হ্যাঁ। এরকম ধরনের আরো অনেক কিছু বলার পর তিথি হঠাৎ বলে, আপনার গার্লফ্রেন্ড আছে? আদি বলে হ্যাঁ ছিল, হাই স্কুলে পড়ার সময়। তিথি এই বিষয়ে প্রথম থেকেই জানতে চায় আর আদি বলা শুরু করে। এবার আমরা কিছু বছর পিছনে চলে যাই, যেখানে তার প্রথম প্রেম শুরু হয়েছিল হাই স্কুলের কোচিং সেন্টারে। এখানে তার বেস্ট ফ্রেন্ড বিজু বলে, ওই মেয়েটি আমার খুব পছন্দ, কিন্তু কিভাবে যে বলবো আমি কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় ভয় লাগছে, আমার কথা তুই একটু বলে দে না ভাই প্লিজ। একটু পরেই আদি সাহস করে মেয়েটির কাছে চলে যায়। মেয়েটির নাম সুস্মিতা, ইংলিশ মিডিয়ামের ছাত্রী। আদি যখন বলে তার বন্ধু তাকে পছন্দ করে, সুস্মিতা ইংলিশে উত্তর দেয়, আই এম অলরেডি কমিটেড, ডোন্ট ডু দিস এগেইন, আন্ডারস্ট্যান্ড? সমস্যা হলো আদি ইংরেজিতে খুব কাঁচা। সে মনে করে মেয়েটি বোধহয় রাজি হয়ে গেছে, তাই সে খুশি হয়ে বিজুর কাছে চলে আসে আর বলে সুস্মিতা কমিটেড। বিজুও এর মানে বুঝতে পারে না, তাই তারা চলে যায় একটা ভালো ছাত্রীর কাছে। মেয়েটির নাম রিমা। তার কাছে গিয়ে এই লাইনের মানে জিজ্ঞেস করলে সে বলে, মেয়েটির আগে থেকেই বয়ফ্রেন্ড আছে, তোমরা ওকে আর ডিস্টার্ব করবে না। এটা শুনে বিজুর খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু আদির কেমন যেন একটু রিমাকে ভালো লেগে যায়। তারপর থেকেই আদি রিমাকে দেখলে ভাব মারা শুরু করে দেয়। এদিকে বিজু সুস্মিতার পিছন এখনো ছাড়েনি। কিছুদিন পর আদি সরাসরি প্রপোজ করে দেয়। তবে রিমা বলে, আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াচ্ছে, এত ছোট বয়সে আমি প্রেম ভালোবাসার দিকে জড়াতে চাচ্ছি না। আদির খুব খারাপ লাগে, কারণ জীবনে প্রথম কোনো মেয়েকে প্রপোজ করলো আর সাথে সাথে রিজেক্ট। এভাবেই 2-3 বছর কেটে যায়। আদিরা এখন কলেজে পড়ে। তবে মজার বিষয় হলো বিজু এতদিনে সুস্মিতাকে পটিয়ে ফেলছে। তাদের সম্পর্কটা এখন ভালোই চলছে। তবে বেচারা আদির কপালে এখনো কোনো মেয়ে জোটেনি। কিন্তু হঠাৎ একদিন আননোন নাম্বার থেকে আদির ফোনে একটা এসএমএস আসে। এটা দেখে প্রথম তো আদির খুব ভালো লাগে, কিন্তু সে বুঝতে পারে না আসলে এটা কোনো মেয়ের নাম্বার নাকি তার কোনো বন্ধু ইয়ার্কি করছে। বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আদি সুস্মিতাকে কল দেয়। সুস্মিতা বলে, আমার একটা বান্ধবীর তোমাকে দেখে খুব ভালো লেগেছে, সেই বোধহয় এসএমএস করেছে। এটা শুনে আদির মনে লাড্ডু ফুটতে থাকে আর সারা রাত ধরে সেই মেয়েটির সাথে এসএমএস করতে থাকে। তার পরের দিনই আদি সেজে গুজে চলে যায় মেয়েটির বলা একটা পার্কে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আদি দেখে একটা হ্যাংলা পাতলা মেয়ে হাসতে হাসতে তার দিকে আসছে। আদি তো প্রথমে দেখে ভয় পেয়ে যায়, এই সেই মেয়ে নয় তো। তবে পরপরই একটা সুন্দরী মেয়ে আদিকে এসে হ্যান্ডশিপ দিলে আদি যেন অন্য এক জগতে চলে যায়, কারণ সে আগে কখনোই ভাবেনি এত সুন্দরী একটা মেয়ের সাথে তার রিলেশন হবে। মেয়েটির নাম পূজা। ওই দিন তারা খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় আর সন্ধ্যার সময় পূজা আদিকে লিপ কিস করে। আস্তে আস্তে তাদের সম্পর্ক আরো গভীর হয়। এভাবেই হেসে খেলে প্রায় 2 বছর কেটে যায়। তবে আদির বেস্ট ফ্রেন্ড বিজুর এসব দেখে খুব হিংসা হয়, কারণ এত বছর ধরে বিজু আর সুস্মিতা যতটুকু ক্লোজ হতে পারেনি, 2 বছরে আদি আর পূজা তাদের থেকে অনেক ক্লোজ হয়ে গেছে। তারা দুজন দুজনকে খুব কেয়ার করে। আদির লেখাপড়া প্রায় শেষ, সে আগামীকাল একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে। এটা শুনে পূজা খুব খুশি হয়, কারণ আদির একটা চাকরি হলে পূজা তার বাসায় তাদের বিয়ের কথা আলোচনা করতে পারবে। পরের দিন চলে যায় আদি ইন্টারভিউ দিতে। আমরা ছোটবেলা থেকেই দেখছি আদি তেমন একটা লেখাপড়ায় ভালো না, কোনোভাবে টেনে টুনে পাশ করে আসছে এই পর্যন্ত। তবে সৌভাগ্যবশত চাকরিটা হয়ে যায়। এই খবরটা পূজাকে দিলে সে খুব খুশি হয় আর বলে, মাসিক বেতন কত? আদি 20,000 টাকা বললে পূজার মন খারাপ হয়ে যায়, কারণ মাত্র 20,000 টাকা তো তার প্রতি সপ্তাহে লাগে। পূজা আশা করছিল কমপক্ষে 70-80 হাজার টাকা তো হবেই।
পরের দিন পূজা আদিকে সবকিছু বুঝিয়ে বললে আদি বলে, তুমি চিন্তা করো না, কয়েক মাস পরই প্রমোশন হবে আর আমি ওভার টাইম কাজ করব। সব মিলিয়ে মোটামুটি আমাদের চলার মতো আয় আমি করবই। 2-3 দিন পর আদি চলে আসে ব্যাঙ্গালোর শহরে তার অফিসে। একই কোম্পানিতে বিজু ও সুস্মিতারও চাকরি হয়েছে। তারা দুজন অফিসে নর্মাল ভাবে কাজ করলেও আদি প্রচুর ওভার টাইম করে, যাতে করে সে পূজাকে বিয়ে করে সেটেল হতে পারে। এভাবেই কয়েক মাস কাটানোর পর আদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে। ছুটির দিনে গাড়িটা পূজাকে দেখাতে যায়। আদিকে পেয়ে পূজা খুব খুশি হয়। ওখানে কিছু সময় কাটানোর পর তাদের খুব খিদে পেয়ে যায়। যাওয়ার সময় আদি গাড়িতে উঠতে বললে পূজা উল্টে তার গাড়িতে নিয়ে যায়, কারণ আদির থেকে পূজার গাড়িটা অনেক সুন্দর। চলার পথে পূজা 5 স্টার রেস্টুরেন্টে যেতে চায়, কিন্তু আদি বলে ওখানে অনেক দাম, ওর থেকে চলো আমরা ছোট একটা রেস্টুরেন্টে যাই, খাবারও অনেক সুস্বাদু আর দামেও কম। আসলে আদি এখন একটু কম খরচ করতে চাইছে, কারণ এখন টাকা জমালে ভবিষ্যতে তাদেরই কাজে লাগবে। কিন্তু পূজা মানতে চায় না। সে বলে আর কতদিনই ভাবে চলতে হবে? তুমি জানো কত বড় বড় ঘরের সম্বন্ধ আসছে, আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব? শুধু বলো লাইফ সেট হয়ে যাবে, কিন্তু কবে হবে? এতদিন পরে দেখা করতে আসছো, তাও আবার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে। তোমাকে ভালোবেসেছি, এটা আমার দুর্ভাগ্য। এরকম আরো অনেক বড় বড় কথা বললে আদির খুব খারাপ লাগে, তাই সে কষ্ট নিয়ে গাড়ি থেকে নেমে যায়। পরের দিন পূজা বুঝতে পারে আদিকে এমন ভাবে বলা ঠিক হয়নি, তাই সে মন থেকে সরি বলে। আদিও তেমন কিছু মনে করে না, কারণ পূজাকে পেতে হলে আসলে এর থেকেও ভালো কিছু করা উচিত। কিছুদিন পর আদি তার কয়েকটা বন্ধুকে নিয়ে পূজার বাড়ি ফাংশনে চলে যায় তাকে হঠাৎ সারপ্রাইজ দিতে। কিন্তু পূজা আসা মাত্রই দেখি আবার বকাবকি করছে, বলছে তুমি এখানে কেন আসছো? তোমাকে আসতে বলেছি নাকি? বাড়ির লোক তোমাকে কেউ দেখতে পারলে সর্বনাশ হয়ে যাবে, শীঘ্রই এখান থেকে যাও, শীঘ্রই। আদি ভাবছিল পূজা তাকে দেখলে খুব খুশি হবে, কিন্তু বন্ধুদের সামনে এমন অপমানিত হয়ে সত্যিই তার মন ভেঙে যায়। এভাবেই 2-3 দিন কেটে যায়। পূজা কল করছে না দেখে আদি নিজে থেকেই তাকে কল করার চেষ্টা করে, কিন্তু পূজার ফোন বন্ধ। আরো 2-1 মাস কেটে যায়, তাদের ভিতর কোনো যোগাযোগ নেই। সামনেই পূজার জন্মদিন, তাই আদি নিজের শহরে চলে যায়, যেখানে পূজার প্রত্যেকটা জন্মদিন তারা একসাথে পালন করত। আসার আগে আদি পূজাকে একটা SMS বলে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব, প্লিজ সময় মতো চলে এসো। কিন্তু অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। আদি এক পর্যায়ে সেখানে ঘুমিয়েও পড়ে। সকালে বিজু এসে আদিকে উঠিয়ে রেগে মেগে বলে, চল তোকে পূজার সাথে দেখা করিয়ে দেব, তবে একটা শর্তে, এইবার সে যদি না বলে সারা জীবনের জন্য তুই ওর পিছু ছেড়ে দিবি। বিজু তার গার্লফ্রেন্ড সুস্মিতার মাধ্যমে কোনো রকমে পূজার সাথে যোগাযোগ করে একটা জায়গায় আসতে বলে। তাদের দেখা হলে আদি বলে, হ্যাপি বার্থডে পূজা, কিন্তু তুমি জানো আমি সারা রাত ওখানে অপেক্ষা করেছিলাম তোমার জন্য, তুমি আসলে না কেন? পূজা পূজা বলে, আমি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম, SMS এর কোনো উত্তর দিছিলাম, তাও তুমি কেন ওখানে আসলে? আমার বাসা থেকে অনেক ভালো একটা ছেলে দেখছে, মাসে 4 লাখ টাকা আয় করে। তুমি থাকো তোমার ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি আর মাসে 20,000 টাকার বেতন নিয়ে। দয়া করে আমাকে আর ডিস্টার্ব করবে না। আশা করি লজ্জা থাকলে দ্বিতীয়বার তোমার এই মুখটা আমাকে দেখাবে না। আদি বুঝতে পেরে যায় পূজা তাকে কখনোই মন থেকে ভালোবাসেনি। তারপর থেকেই পূজার রাস্তা থেকে একেবারেই সরে আসে আদি। এভাবেই অনেকদিন কেটে যায়, কিন্তু সমস্যা হলো আদির মেজাজ আগের থেকে অনেকটা খিটখিটে হয়ে গেছে। অফিসের কাজকর্ম ঠিক মতন করে না, ঠিক মতন খায় না, ঘুমায় না। দিনগুলো খুব খারাপ ভাবেই কাটতে থাকে আদির। কিন্তু বিজু এইসব দেখে সহ্য করতে পারে না, তাই সুস্মিতার সাথে প্ল্যান করে আদির সাথে তাদেরই অফিসের নিধি নামের একটা মেয়ের সাথে সেটিং করিয়ে দেয়। আদিও মোটামুটি রাজি হয়ে যায়, কারণ পূজাকে সম্পূর্ণ ভুলতে হলে নতুন একটা রিলেশনে যাওয়াই লাগবে। আদি তাকে বলে, তুমি নিশ্চয়ই আমার অতীতের কথা জেনেই আসছো তাই না? নিধি বলে হ্যাঁ, আর অনেক ভালো ভালো কথা বলে যা আদির মনে লেগে যায়। তাই শেষে আদি বলে, আমি কথা দিচ্ছি তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি তোমাকেই বিয়ে করব। নিধি বলে, চেষ্টা করব, তবে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তারপর থেকে আমি এতিমখানায় মানুষ হয়েছি। এভাবেই প্রায় কথা বলতে বলতে তাদের ভিতর একটা সুসম্পর্ক তৈরি হয়। নিধি মাঝে মাঝে আদির জন্য লাঞ্চও পাঠিয়ে দেয়। অবসর সময় তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আদিও স্বাভাবিক হয়ে গেছে আর এখন অনেকটা খুশিও থাকে। একদিন নিধি তাদের দুজনের হাতের ছবি ফেসবুকে পোস্ট করে। সবকিছু ভালোই চলছে, কিন্তু হঠাৎ একদিন রাতে পূজা আদিকে কল করে বলে, আমি কালকেই ব্যাঙ্গালোর আসছি তোমার সাথে দেখা করতে, ইম্পর্টেন্ট কথা আছে। সকালে এই বিষয়টা আদি তার বন্ধু আর নিধিকে জানায়। বিজু আর সুস্মিতা বলে, তোর ওখানে যাওয়া একদমই ঠিক না। কিন্তু নিধি বলে, তোমরা একসাথে 3-4 বছর রিলেশনে ছিলে, আর হঠাৎ মেয়েটা অতদূর থেকে একা একা আসছে, তোমার অবশ্যই যাওয়া উচিত। নিধির কথা মতো আদি বিকালেই পূজার সাথে দেখা করতে যায়। পূজা কেমন যেন একটু বেশি বেশি ভালোবাসা দেখাচ্ছে। তারপর গাড়িতে বসে হাতে হাত রেখে ছবি তোলার কথা বলে, কিন্তু আদি তাতে রাজি হয় না। বলে, তুমি এখন যাও পূজা, আমার কাজ আছে, আমি তোমাকে রাতে ফোন দিব। কিন্তু পূজা খুব রিকোয়েস্ট করে, বলে তোমাকে ওইভাবে অপমান করাটা আমার একেবারেই ঠিক হয়নি, তার জন্য যে কোনো শাস্তি তুমি আমাকে দেবে দাও, কিন্তু ছেড়ে যেও না প্লিজ। সেই কলেজ লাইফ থেকে আমরা একসাথে ছিলাম, তুমি তো আমার সমস্ত অপরাধ মাফ করে দিতে, প্লিজ আর একটা বার সুযোগ দাও প্লিজ। এখন আমি তোমার মূল্য বুঝতে পারছি, প্লিজ আদি। সে এরকম আরো অনেক কথা বলে আদিকে মানানোর চেষ্টা করে, কিন্তু আদি অফিসের ব্যস্ততা দেখিয়ে ওখান থেকে চলে আসে। এসব কথা বন্ধুদের এসে বললে তারা বলে, তোকে অন্য মেয়ের সাথে দেখে ওর জেলাস হচ্ছে, তাই নাটক করতে আসছে এখানে, ওকে চিনতে আমাদের বাকি নেই।
সবকিছু ঠিক করলে আবার ওর আসল চেহারা বার হবে। কিন্তু আদি কনফিউশনে থাকে, কারণ মন থেকে পূজার স্মৃতি এখনো যায়নি। আসলে 3-4 বছরের রিলেশন 2-1 মাসে কি বলা যায়? তখন নিধি বলে, তোমার আমার সম্পর্ক মাত্র 1 মাস হলো, আর পূজার সাথে 4 বছর। তুমি এখনো ডিসিশন চেঞ্জ করতে পারো। এতে আমার সামান্য খারাপ লাগলেও কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। এখন তোমার মন থেকে যা চায় তোমার তাই করা উচিত। এসব কথা শুনে আদি পূজাকে কল করে বলে, আমি নিধিকে ঠকাতে পারবো না। সে আমাকে খুব ভালোবাসে, আর আমিও এখন ভালোবেসে ফেলছি। পূজা বলে, মাত্র এই কয়দিনে আমাকে ভুলে গেলে? আমি তোমার কাছ থেকে কখনো এটা আশা করিনি আদি। তুমি একটা চিটার। আমার তো এখন লজ্জা লাগছে, আমি তোমার সাথে এতদিন রিলেশনে ছিলাম। আদি বলে, আমার চাকরি তোমার কাছে ছোট মনে হতো, আমার সেকেন্ড হ্যান্ড গাড়িতেও বসতে লজ্জা করতো তোমার। 5 স্টার হোটেলের খাবার ছাড়া খাও না তুমি। বড় লোকের মেয়ে কোথাকার, বাপের টাকায় মজা করে বেড়াও, আর গরিবদের মানুষ মনে করো না তুমি। আসলে তুমি কি করে বুঝবে পরিশ্রমের মূল্য? পূজা বলে, মুখ সামলে কথা বলো আদি। তখনও আদি থামে না, বলে, বড় লোকের বাচ্চা, দ্বিতীয়বার আমাকে কল করবি না। এসব কথা শুনে তার বন্ধুরা খুব খুশি হয়। তার কিছুদিন পরেই আদি নিধিকে বিয়ে করে ফেলে। দুজন যেন বিয়ের পর মন খুলে প্রেম করছে। তারা একসাথে অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করে। আদির লাইফটা যেন এখন পুরাই স্বপ্নের মতন চলছে। নিধিও তার একাকিত্ব জীবনে একটা পারফেক্ট সঙ্গী পেয়েছে। মোটামুটি সবকিছু খুব খুব ভালো চলছে, কারণ তাদের কাজের জায়গাও এক। জীবন যেন একটা স্বর্গে পরিণত হয়েছে। এর ভিতর আরেকটা সুখবর চলে আসে, তাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। এই খবর শুনে তার বন্ধুরাও খুব খুশি হয়। একদিন সকালে আদি তাকে অফিস যেতে মানা করে, বলে, এই অবস্থায় তোমার চাকরি করা লাগবে না। এই কথা শুনে নিধির মন খারাপ হয়ে যায়, কারণ কেবলমাত্র হয়েছে, এখনো 4 থেকে 5 মাস চাকরি করা যেত। আসলে আদি নিধিকে খুব ভালোবাসে, তাই তাকে সুন্দরভাবে বুঝিয়ে রাজি করায়। অফিসে গেলে আদি আরেকটা সুখবর পেয়ে যায়, তার প্রমোশন হতে চলেছে। কিন্তু তার জন্য তাকে কয়েক মাস প্রজেক্টে বেশি বেশি কাজ করতে হবে। আদি রাজি হয়ে যায়, তবে সমস্যা হলো কাজের জন্য প্রায় আদিকে দেরি করে বাসায় আসতে হতো। এতে নিধির মন আরো খারাপ হয়ে যায়, কারণ একা একা বাসায় সময় কাটে না। তারপর এখন আরো দেরি করে আসছে বাসায় আদি। তবে আদি প্রায় বাসায় আসার সময় ফুচকা নিয়ে আসতো। এটাকে নিধি সব অপেক্ষা যেন সেই মুহূর্তে ভুলে যেত। কিন্তু দিন দিন আদি কাজের জন্য এতটাই ব্যস্ত হয়ে যায়, নিধির ফোনটাও ঠিক মতো রিসিভ করতে পারে না। এতে নিধির মন আরো খারাপ হয়ে যায়। অফিস থেকে এসে আদি নিধিকে বলে, মন খারাপ করো না প্রিয়, আমাদের এখন বেবি হবে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে বেশি বেশি কাজ করতেই হবে। তখন নিধি বলে, তুমি এমন ওভারটাইম করলে টাকা হয়তো হয়ে যাবে, কিন্তু আমাদের কি হবে? তোমাকে কখনোই কাছে পাই না, অত টাকার দরকার নেই। তোমাকে যদি কাছে না পাই, টাকা দিয়ে কি করব আমি? ভবিষ্যতে কি হবে আমি জানি না, কিন্তু এখন আমার তোমাকে খুব প্রয়োজন। এসব কথা শুনে আদি চিন্তা ভাবনা করে দেখে, এখনো তো কাজের চিন্তা না করে নিধিকে সময় দেওয়া উচিত। পরের দিন আদি অফিসে গিয়ে তার বসকে বলে, আমার আপাতত প্রমোশন লাগবে না, আমি আগের মতনই ডিউটি করতে চাই। এরপর থেকে তাদের জীবনে আবার শান্তি ফিরে আসে। তারা তাদের বিবাহ বার্ষিকী খুব সুন্দরভাবে পালন করে। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন নিধি খুব অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে গিয়ে তারা জানতে পারে তাদের বেবিটা গর্ভে নষ্ট হয়ে গেছে। আর আদি তাকে সান্ত্বনা দিয়ে আবার ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে আদি এমন কিছু শোনে যার জন্য কখনোই তারা প্রস্তুত ছিল না। নিধির ব্রেন ক্যান্সার হয়েছে, এই কারণে তার পেটের বাচ্চাটা মারা গেছে। আদি ডাক্তারের কথা বিশ্বাস করে না, বলে, ভালো করে দেখুন তো, রিপোর্ট তো ভুল আসতেও পারে, কারণ নিধি সবসময় সুস্থ সবলে ছিল, আগে কখনোই অসুস্থ হয়নি, তাহলে কিভাবে এমন হতে পারে? ডাক্তার ভালো করে রিপোর্ট দেখে বলে, ক্যান্সার একেবারে চরম পর্যায়ে চলে গেছে। 2-1 জনের এমনই হয়, কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বড় পর্যায়ে চলে যায়। সরি আদি, নিধিকে এখান থেকে বাঁচানোর একেবারেই চান্স নেই বলা যায়, কিন্তু তুমি চাইলে চেষ্টা করতে পারো, কিন্তু এটা অনেক টাকার প্রয়োজন। আদি নিধিকে এতটাই ভালোবাসে, তার চিকিৎসার জন্য সবকিছুই ত্যাগ করতে রাজি। এরপর থেকে দিনের পর দিন হসপিটালে কাটতে থাকে তাদের জীবন। নিধি কিছুতেই মেনে নিতে পারছে না, হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। তবুও আদি হাল ছাড়ে না, নিধিকে সবসময় সাহস দিতে থাকে। একদিন নিধি খেয়াল করে তার কিছু চুল ঝরে পড়ছে, তারপর ডক্টরের পরামর্শ অনুযায়ী সব চুল ফেলে দেয়। নিধির দেখাশোনা করতে করতে আদি যেন নিজের শরীরের কথাও ভুলে গেছে। এভাবেই বেশ কয়েকদিন কাটতে থাকে। নিধির অবস্থা এখন খুব খারাপ, চিকিৎসার কোনো উন্নতি হয়নি। এদিকে আদি জমানো টাকা তো খরচ করে ফেলছে, সাথে বন্ধুদের কাছ থেকে অনেক টাকা ধার করছে। কিন্তু আদি এত কিছুর মধ্য দিয়েও নিধির সামনে সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করে। তবে ভেতরে ভেতরে একেবারেই ভেঙে পড়ছে ছেলেটা, কারণ এত সাজানো সুখের সংসার এভাবে শেষ হয়ে যাবে এটা দুঃস্বপ্নেও ভাবা যায় না। আদি তাকে এসে বলে, শোনা, ডাক্তার বলেছে একদমই চিন্তা করো না, 1 মাসের মধ্যে তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু নিধি বুঝতে পারে আদি তাকে খুশি করার জন্য এইসব বলছে, তাই আদিকে বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়ে সেটা পূরণ করতে পারলাম না। তবে আমার একটা শেষ ইচ্ছা রাখবে, আমাকে বাসায় নিয়ে চলো। যে কয়টা দিন আছি হসপিটালে না কাটিয়ে তোমার সাথে বাসায় থাকতে চাই। আদিরও কিছু বলার থাকে না, আসলে এটাই বাস্তব, মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এবার আমরা বর্তমানে চলে আসি। তিথি নামের সেই মেয়েটির কথা মনে আছে তো? আদি তাকে একটা সমাধির সামনে নিয়ে আসে আর বলে, এখানে আমার নিধি শুয়ে আছে। আর একেবারেই নিধির সমাধির সামনে গিয়ে বলে, দেখছো আমি কাকে নিয়ে আসছি, একেবারেই তোমার মতো, তবে কথা একটু বেশি বলে বাচ্চাদের মতো। মেয়েটি একেবারে ইমোশনাল হয়ে পড়ে। আদি বলে, আমার নিধির সামনে একেবারেই মন খারাপ করবে না, তাহলে তারও মন খারাপ হয়ে যাবে। এরপর তারা চলে আসে তিথির বাসার সামনে।
গাড়ি থেকে নেমে তিথি বলে, আমার প্রায় সবকিছু নিধির মতো, তাই না? সেজন্য তুমি আমাকে এত সাহায্য করলে। আর একটা কথা, লাইফ এখনো অনেক লম্বা। এই একাকিত্ব জীবনে তুমি আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবে? তার মানে বোঝা যাচ্ছে মেয়েটি মনে মনে আদিকে পছন্দ করে ফেলছে। তখন আদি বলে, আমি একা কোথায়, আমার সাথে সব সময় নিধির ভালোবাসা আছে। যতদিন বাঁচবো ততদিন আমার সাথে থাকবে। আর এখানেই আমাদের গল্প শেষ হয়ে যায়।